হ্যালো ভিউয়ার্স, মুভি মিরর পক্ষ থেকে চলে এসেছি আবার অনেকদিন পরে নতুন একটি ড্রামা নিয়ে। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি দুদিন যাবৎ খুবই অসুস্থ ছিলাম, তোমাদের সেই জন্য কোনো গল্প দিতে পারিনি, সেই জন্য আমি খুব সরি। এবং আমি এখন থেকে নিয়মিতই তোমাদের জন্য ড্রামা নিয়ে আসবো। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কথা না বাড়িয়ে চলো শুরু করে। আজকে গল্পটি হচ্ছে জেরিন হন্তদন্ত হয়ে ছুটছে তার বাবার ক্যাবিনের দিকে, যিনি এখন জীবনের শেষ মুহূর্তে লড়ছেন। কিন্তু হুট করেই মনিটরের আলোটা নিভে গেল। তার বাবার স্পন্দন চিরতরে থেমে গেল। তবে শোকের এই মুহূর্তে জেরিন কিন্তু একা নয়। তার সৎ মা আর সৎ বোনেরাও এমন ভাবে কান্না জুড়ে দিলে যেন তাদের আকাশটাই ভেঙে পড়েছে। তবে এই গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে 20 বছর আগে, যখন তার বাবা এই মহিলার প্রেমে পড়েছিলেন। প্রথম দেখাতে প্রেম সম্পর্ক এতটাই দ্রুত এগোয় যে বাবা সেই মহিলা আর তার দুই মেয়েকে নিয়ে একই ছাদের তলায় থাকা শুরু করেন। মৃত্যুর ঠিক এক মুহূর্তে বাবা জেরিনের কানে কানে ফিসফিস করে বলে গিয়েছিলেন যে ড্রয়ারের ভিতরে তিনি তার জন্য একটা ছোট্ট উপহার রেখে গেছেন। এখন উপহারের কথা শুনে যে কেউ ভাবতেই পারে ভিতর নিশ্চয়ই টাকা পয়সা কিংবা সোনাদানা কিছু একটা থাকবে, কিন্তু সেখানে ছিল কেবল একটা চিঠি। চিঠিতে তার বাবা তাকে একটা উপদেশ আর অদ্ভুত এক মিশনের কথা লিখে গেছেন। মিশনটা হলো চন্দাং হোটেলের চাকরি তাকে করতে হবে, যেখানে গেলে সে এমন এক ধনী মানুষের দেখা পাবে যে তার সারা জীবনের দায়িত্ব নিতে পারবে। আর ঠিক এখান থেকে জেরিনের জীবনের আসল গোলমালটা শুরু হয়। এখন আমরা দেখতে পাই চন্দাং হোটেলকে, যেটা দেখতে একটা রাজকীয় আর ঝলমলে মনে হয়। হোটেলের মালিক একজন চরম ধনী হ্যান্ডসাম যুবক, তবে স্বভাবটা তার ভীষণ অহংকারী। যখন তার অ্যাসিস্ট্যান্ট জানালো যে হোটেলের লভ্যাংশ একদম পাতাল মুখে নেমে গেছে, তখন সে বিন্দুমাত্র ঘা না ঘামিয়ে অহংকারের সাথে বলতে থাকে, কিছু যায় আসে না, আমাদের প্রচুর টাকা রয়েছে। সে জানায় যে তার একটা পরিচিত মানুষের এই চন্দাং হোটেলেই বিয়ে হতে যাচ্ছে। এই কথা শুনে চাউমিনের মনে হলো ভাগ্য যেন তার জন্য একটা বিশাল বড় সুযোগের দরজা খুলে দিল। এদিকে চাউমিন ছাদা হাতে এমন ভাব নিয়ে হেঁটে বেড়াচ্ছে যেন সে কেবলই ধনী নয়, চরম অভিজাত বটে। কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে এক লোক এসে পুরো আয়োজনটা বরবাদ করার চেষ্টা করতে থাকে। তখন আমাদের এই রাজপুত্র কি আর চুপ করে বসে থাকতে পারে? সে নিজের হাতের ছাতা দিয়ে লোকটার মুখোমুখি হয় এবং সবার সামনে তাকে চরমভাবে অপমান করে তাড়িয়ে দেয়। বিয়ের অনুষ্ঠানের চারদিকে পরিবেশটা বেশ আনন্দঘন ছিল, কিন্তু জেরিনের মনের ভিতর একটা বড় শূন্যতা কাজ করছিল। সে সবসময় স্বপ্ন দেখত তার বাবা একদিন তার হাত ধরে বিয়ের পিঁড়িতে নিয়ে যাবেন। অন্যদিকে রাজপুত্র চাউমিন অনুভব করতে পারছিল যে ওখানকার সব মেয়েরা তার দিকে, তার কাছে এই সমস্ত মেয়েরা স্রেফ পাথর টুকরোর মতো, যারা কেবল তার একটুখানি সুন্দর আর টাকার পেছনে ঘুরপাক খাচ্ছে। অনুষ্ঠান শেষে চাউমিনের পকেটে রুমালটা বাতাসে উড়ে চলে যায় আর সে অত্যন্ত উদাসীন ভাবে সেখান থেকে চলে যায়। কিন্তু ভাগ্য বা কাকতালীয় যাই বলা হোক না কেন, রুমালটা গিয়ে পড়ে আমাদের নায়িকার হাতে। রুমালের উপরে হোটেলের লগোটা দেখে তার মনে হলো হয়তো এবার ভাগ্য তার দিকে একটু হলেও মুখ তুলে তাকাবে। তবে এই আনন্দের স্থায়িত্ব খুব বেশি সময় থাকলো না। বাড়ি ফিরতেই সৎ মা তাকে একটা মারাত্মক বোমা ফাটারও খবর দিল। সে নাকি মা হতে চলেছে। বিপদের উপর আবার আপদ। জেরিন জানতে পারলো যে তার বাবা কোনো টাকা পয়সা রেখে যায়নি, বরং রেখে গেছেন এক গাদা দেনা। অবস্থা এতটাই খারাপ যে ব্যাংক থেকে যে কোনো সময় তাদের বাড়িটা ক্র্যাক করে নিতে পারে। সৎ মা নিরুপায় হয়ে নাচের ক্লাস করিয়ে টাকা জোগাড় করার চেষ্টা করছিল, কিন্তু শরীরের উপরে এত ধকল সে সহ্য করতে পারলো না। হুট করে মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে সোজা হসপিটালে ভর্তি হলো।
এই কঠিন সময়ে বাবার দেওয়া সেই উপদেশের কথা জেরিনের মনে পড়ে গেল। সে সিদ্ধান্ত নিল এবার সেই হোটেলে গিয়ে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার সময় চলে এসেছে। নিজেকে তৈরি করার জন্য টানা 30 দিন সে কঠিন নিয়ম কানুন মেনে চলল। একদম মেপে পেপে খাওয়া, রূপচর্চা করা, ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া, যেন ইন্টারভিউটা তার জীবনের সবচেয়ে বড় একটা পরীক্ষা। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ চলে এলো। জেরিন যখন হোটেলে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল ঠিক তখন তার পায়ের জুতাটা ফসকে নিচে পড়ে গেল। জুতাটা ধরার জন্য সে এক ছুটে নিচে নেমে এলো, কিন্তু গিয়ে দেখে জুতোটা কারো হাতে, আমাদের সেই সুদর্শন অথচ চরম অহংকারী রাজপুত্রের হাতে। নেও এবার বোঝো ঠেলা। এই রাজকে ভাব নিয়ে খিটখিটে লোকটা তাকে দেখেই সরাসরি বলল, আমি তোমাকে ধ্বংস করে দেব। জেরিন তো 1 সেকেন্ডের জন্য থমকে গেল। সে ভেবেই বসেছিল লোকটি বুঝি বলছে আমি তোমাকে জয় করে নেব, কিন্তু আসল ব্যাপার তা ছিল না। যতটুকু সরাসরি লোকটার মাথায় লেগেছিল। আর এখন সে জেরিনকে খুনের চেষ্টার দায়ে অভিযুক্ত করেছে। জেরিন চরম ভয় পেয়ে বোঝানোর চেষ্টা করে যে এটা স্রেফ একটা দুর্ঘটনা ছিল, কিন্তু সে এতটাই ব্যতিগ্রস্ত যে সবকিছুর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিল। এই সমস্ত আজব নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে জেরিন উত্তর দিল, আমি যদি আসলে তোমাকে খুন করতে চাইতাম তাহলে তুমি এতক্ষণে মরিভূত হয়ে যেতে। ঝামেলার পর্যায়ে কোনো মতো ওয়াশরুমে ছুটে গেলে নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য মনের ভেতর নিজেকে বারবার বলতে থাকলো, পজিটিভ থাকো জেরিন, পজিটিভ থাকো। যা হয় আর কি, কপালে খারাপই থাকলে আজকে যা হয়েছে সব ভুলে যাও আর ইন্টারভিউতে মন দাও। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। ইন্টারভিউ রুমে গিয়ে সে দেখে সেই অহংকারী লোকটাই আসলে এই হোটেলের মালিক। সে জেরিনকে দেখা মাত্রই খোঁচাতে শুরু করে এবং এক পর্যায়ে জেরিনের ধৈর্য হারিয়ে যায়। সে বানিয়ে বানিয়ে এক ডাইনির রূপ ধরে চমকে এমন এক ভয়ানক অভিশাপ দিয়ে বসলো যে চাউমিন দ্বিতীয়বারের মতো মারাত্মক ভয় পেয়ে গেল। রাতে এই নিয়ে বান্ধবীর সাথে বসে 2-4 প্যাক গিলতে গিলতে সে মনের সব ক্ষোভ উগরে দিল। তার বান্ধবীও একদম ঠোঁট কাটা, সরাসরি মুখ ফসকে বলে দিল, তুই জীবনের সবচেয়ে বড় সুযোগটা হাতছাড়া করলে, এবার পিৎজা ডেলিভারি দেওয়ার জন্য তৈরি হ। এদিকে রাজপুত্র চাউমিনের রাতে চোখের পাতা এক হচ্ছিল না। জেরিনের সে অদ্ভুত চেহারাটা বারবার তার চোখের সামনে ভেসে ওঠে, যেন তার মস্তিষ্কটা ওই বইয়ের সাথে আঠা দিয়ে লেগে গিয়েছে। পরের দিন সকাল সকাল জেরিন চাউমিনের কাছ থেকে একটা ফোন পায়। সে তো অবাক। চাউমিন তাকে কোম্পানিতে চাকরি করার জন্য অভিনন্দন জানাচ্ছে। প্রথম প্রথম জেরিন একটু মনে খটকা লাগলেও যে এটা আবার কোনো প্রতিশোধ নেওয়ার ফাঁদ নয়, তো কিন্তু যখন সে নিজের বেতন আর সুযোগ সুবিধার কথা জানতে পারলো তখন আর সে 7-5 না ভেবে সাথে সাথে রাজি হয়ে গেল। নিজের রূপ বদলে মিষ্টি গলায় বলল, আপনার সাথে কাজ করতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। চাউমিনের কথা শুনে লজ্জায় একদম লাল হয়ে গেল। কাজের মধ্যে প্রথম দিনই জেরিনের সাথে চাউমিনের দেখা হয়। চাউমিন কোমরে একটা অদ্ভুত বেল্ট বেঁধে এসেছিল। চারদিকে জেরিনের হাসির চোটে পেট ফেটেছে আরও খুব গরম প্রায়। চাউমিন বরাবরের মতোই অহংকার নিয়ে বলল, লোক দেখানো নাটক করার কোনো দরকার নেই, মনে চাচ্ছে সরাসরি বলে ফেলো। জেরিন ওর শুধু ভাত ছাড়া না করে আসল সত্যিটা বলেই দিল যে বেলটা দেখতে একদম সতীর্থ রক্ষার বেল্টের মতো লাগছে। চাউমিন তো চরম লজ্জায় পড়ে গেল। ততক্ষণই বেলটা কোমর থেকে খুলে ফেললো। খুব দ্রুত অফিসে জেরিনের জন্য একটা ওরিয়েন্টেশন আর স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হলো, যেখানে সবাই নিজের নিজের স্বপ্নের কথা শেয়ার করছিল। যখন জেরিনের পালা এলো সে অকপটে স্বীকার করলো যে সে আসলে একজন সিন্ডারেলা হতে চায়। চাউমিনের এই কথাটা একদমই পছন্দ হলো না। সে ভাবলো মেয়েটা আসলে একটা লুভি যে কেবল কোনো কোটিপতিকে বিয়ে করে বড়লোক হওয়ার ধান্দা করছে। সে গিয়ে সিদ্ধান্ত নিল যে এই মেয়েকে কোনোভাবে হোটেল চাকরি করতে দেবে না। কিন্তু জেরিনও ভীষণ জেদি মেয়ে, সে অত সহজে হার মানার পাত্রে নয়। ফলে দুজনে মিলে একটা চ্যালেঞ্জের চুক্তি করলো যে জেরিন যদি জিতে যায় তবে তাকে চাকরিতে পাকাপাকি ভাবে রেখে দেওয়া হবে, আর যদি হেরে যায় তবে চন্দাং হোটেলকে চিরতরে বিদায় জানাতে হবে। দুজনের চোখের চাহনি দেখেই বোঝা যাচ্ছিল কেউ কাউকে এক চুলো পরিমাণও ছাড়তে রাজি নয়। প্রথম খেলাটা ছিল শারীরিক শক্তির, আর অবাক হওয়ার কিছু নেই।
এখানে যে চাউমিন সহজেই জিতে যাবে। দ্বিতীয় খেলাটা ছিল মদ খেয়ে টিকে থাকার, আর এবার জেরেন তাকে এমন ভাবে টেক্কা দিল যে চাউমিনের বমি হওয়ার দশা হলো। কোনো রকম দেরি না করে তারা চুক্তিতে সই করে নিল, কিন্তু জেরিন এত বেশি মদ গিলে ফেলেছিল যে তার তখনই ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। চাউমিন তাকে সাহায্য করতে এগিয়ে এলেও জেরিন লজ্জায় বারবার না করে দিচ্ছিল, কিন্তু যখন সে আর সামলাতে পারছিল না তখন আমাদের রাজপুত্র একেবারে হিরোর মতো এন্ট্রি নিল। সে জেরিনকে কোলে তুলে ধরে জীবন মরণপূর্ণ এক ছোট ওয়াশরুমের দিকে দৌড়ে গেল।